আমি একজন পেশাগত সাইকিয়াট্রিস্ট দায়িত্ব নিয়ে বলছি, আপনি হয়তো জানেন না যে আপনার শিশু গাঁজা খাচ্ছে, কিশোর তরুণ আপনাকে বলে সেটা খাবে না, কিন্তু সে খাচ্ছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী তাকে বললো যে তুমি কি আমার কথায় পাত্তা দিচ্ছ না, তুমি কি আমাকে অবহেলা করছো। এগুলো কিন্তু অবহেলা, পাত্তা নয়, কিন্তু এই ব্যক্তি আসলে ফোকাস করতে পারছে না। চাকরির ক্ষেত্রে সে সফল হতে পারছে না, সে ইনস্ট্রাকশন নিতে পারছে না, যন্ত্রপাতি চালনাতে ভুল করছে, দুর্ঘটনার শিকার হচ্ছে, তারপরে নিজের হীনমন্যতা বাড়ছে এবং কিছু যে করতে পারবে না এটাকে মেকআপ করার জন্য ব্রেইন স্পন্টেনিয়াসলি গেস করছে, ফলে একটা অ্যাংজাইটি, একটা আতঙ্কে তাকে জড়িয়ে ধরছে। অ্যাডাল্ট এডিএইচডি তে যিনি আক্রান্ত বা আক্রান্ত বলে আশেপাশের লোক মনে করতে পারেন বা ফ্যামিলি মেম্বার যদি সেটা মনে করেন, রোগী তো আর নিজে থেকে মনে করবেন না যে উনি এডিএইচডি তে আক্রান্ত, সেরকম মানুষ সংখ্যা খুবই কম। আমার কোনো রোগ হলো কিনা আমি বললাম আমার চিকিৎসককে। কিন্তু আপনি যেটা বললেন যে আমাদের, আপনি একটা প্রথমেই বলেছেন যেটা আমাদের কালচারের ব্যাপার, আমাদের কালচারই আছে যে এই মানসিক রোগ বিষয়ে আমাদের এক ধরনের অনাগ্রহ এবং সেটাকে স্বীকার করে নেওয়াটাকে এক ধরনের কি বলা যায় যে আমার মানে সমাজে আমার অবস্থানটা থাকলো না, সেরকম একটা অবস্থা চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে কিভাবে রাজি করানো সম্ভব? কোনো উপায় কি আছে? এটি রাজি করানোর জন্য যে কৌশলটা নেওয়া যেতে পারে, যে প্রথমে হচ্ছে রোগী যদি তার শিক্ষার মানটা দেখতে হবে, তিনি যদি স্নাতক পর্যায়ে পড়াশোনা করে থাকেন, স্নাতকোত্তর পর্যায়ে, অর্থাৎ একাডেমিক শিক্ষাগত যোগ্যতা যদি তার পর্যাপ্ত থাকে, তাহলে হয়তো তিনি কিছু যুক্তি তিনি বুঝবেন। তো মানসিক রোগের ক্ষেত্রে তার দৃষ্টিটা, এখানে মানসিক রোগ বলতে একটা বিশাল সাগরের মতো, যে সব অসুস্থতা নিয়ে আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করছি না। আজকের আলোচ্য বিষয় সেটি হচ্ছে অ্যাডাল্ট এডিএইচডি। অ্যাডাল্ট এডিএইচডির ক্ষেত্রে কাউন্সিলিং যিনি করবেন তিনি বলতে পারেন যে এই অসুস্থতা থাকার জন্য তুমি কাজের ক্ষেত্রে এমন এমন কাজ করছো যেটি তোমার সুপারভাইজার অথবা তোমার কোওয়ার্কার সন্তুষ্ট হচ্ছে না, এবং কিছুদিন পরে তোমাকে নোটিশ দিচ্ছে যে তোমার চাকরি চলে যাবে। অর্থাৎ চাকরির ক্ষেত্রে সে সফল হতে পারছে না, সে ইনস্ট্রাকশন নিতে পারছে না, যন্ত্রপাতি চালনাতে ভুল করছে, দুর্ঘটনার শিকার হচ্ছে, তারপরে নিজের হীনমন্যতা বাড়ছে এবং কিছু যে করতে পারবে না এটাকে মেকআপ করার জন্য ব্রেইন স্পন্টেনিয়াসলি গেস করছে, ফলে একটা অ্যাংজাইটি, একটা আতঙ্কে তাকে জড়িয়ে ধরছে। তো ওভারঅল তার জীবনটা হবে বিভীষিকাময়, এবং সেই ক্ষেত্রে সে কোনো সাবস্টেন্স আশ্রয় নিতে পারে। যখন সে অ্যাংশাস হয় তখন সে নিজেই ফোকাস বাড়ানোর জন্য কিছু জিনিস নিতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে বলছি, অস্বীকার করার কোনো উপায় নেই। নিউ ইয়র্ক শহরে কিশোর এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের ভিতরে গাঁজা খাওয়ার প্রবণতা। আমি একজন পেশাগত সাইকিয়াট্রিস্ট দায়িত্ব নিয়ে বলছি, আপনি হয়তো জানেন না যে আপনার শিশু গাঁজা খাচ্ছে, কিশোর তরুণ আপনাকে বলে সেটা খাবে না, কিন্তু সে খাচ্ছে। ওটাকে ক্যানাবিস বিভিন্ন নামে পাওয়া যায়, সিগারেটের মতো দেখতে, কিন্তু এটি একটি ডিস্টিংক্ট গন্ধ আছে। আবার কেউ মদ পান করতে পারে, অথবা অন্য কিছু করতে পারে, অথবা হতাশায় ভুগতে পারে। তো এই যে তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, একাডেমিক পার্সোনাল ফাংশনিং, পরীক্ষায় ফেল করছে, চেষ্টা করেও জটিল পরীক্ষাগুলোতে বসে সে প্রচুর জিনিস ভুল করছে, এটি না জানার জন্য নয়, সে জানে, কিন্তু একটি নির্দিষ্ট সময়ে ব্রেইন সেই ইনফরমেশনটা প্রসেস করতে পারছে না। নির্ধারিত সময়ে সেটি যে ব্রেইন প্রসেস করে উত্তরটা দিবে সেটি নিরূপণ করতে ব্যর্থ হচ্ছে, ফলে ফোকাসিং ক্ষমতাটা কমে যাচ্ছে, অ্যাটেনশন স্প্যান সংকীর্ণ হয়ে যাচ্ছে, এবং সে ধরে রাখতে পারছে না দীর্ঘক্ষণ ধরে তাহলে তার পরীক্ষাতে যদি সফলতা না পায় তাহলে সে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবে না। তো একাডেমিক, অকুপেশনাল, পেশাগত এই সকল জায়গাতে যখন তার মারাত্মক সমস্যা হবে, এবং সেই সাথে যেমন আমি বললাম যে ইন্টারপার্সোনাল ক্ষেত্রে যে প্রেমিক প্রেমিকা,
স্বামী স্ত্রী তাকে বললো যে তুমি কি আমার কথায় পাত্তা দিচ্ছ না, তুমি কি আমাকে অবহেলা করছো, এগুলো কিন্তু অবহেলা পাত্তা নয়, কিন্তু এই ব্যক্তি আসলে ফোকাস করতে পারছে না। সেটি মহিলারও হতে পারে, পুরুষের হতে পারে। আমরা এটা ডিস্ট্রিবিউশনটা জানি না যে কি পরিমাণ মহিলা এডিএইচডি আছে এবং কি পরিমাণ পুরুষ এডিএইচডি তে ভোগে। তবে আমাদের সমাজে যারা এই ধরনের কথাবার্তা মানে বলে আচরণগত ভুল ত্রুটি করে, আমরা কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের নাম দিয়ে ট্যাগ দেই। যেমন বলতে পারি বেয়াদব, কথা শুনে না, আদব শৃঙ্খলা, তাকে যত ধরনের মানে অগ্রহণযোগ্য শব্দ তাকে প্রয়োগ করতে পারি। হাজবেন্ড ওয়াইফকে করতে পারে, ওয়াইফ হাজবেন্ডকে করতে পারে, অভিভাবক শিশুকে করতে পারে, শিশুর সহপাঠীরা তাকে বলতে পারে। অর্থাৎ মানুষের জীবন হয়ে যায় দুর্বিষহ। সেই ক্ষেত্রে তাকে একটি পেশাগত সাহায্য, ঔষধ খাওয়ার মাধ্যমে, রোগ নির্ণয়ের মাধ্যমে এবং কিছু থেরাপি যেটাতে ব্রেইনের ট্রেনিং হয়, যেমন আমরা বলি সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলো পেশাদার থেরাপিস্টের কাছে গিয়ে সেশন নিয়ে কিছুটা ইমপ্রুভ করলে তার ব্রেইনের যে ফাংশন সেটা ফিরে আসতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু চিকিৎসার বিষয়ে অল্প করে শুনবো। তার আগে আমি একটা জিনিস আপনার কাছে বুঝতে চাই যে আমরা যে আজকে এখানে আলোচনা করছি এডিএইচডি নিয়ে, এটা যদি কোনো এডিএইচডি রোগী শোনে, তো এটাও তো তার জন্য মানে চিকিৎসা নেওয়ার ব্যাপারে তাকে আগ্রহী করে তুলতে পারে। কারণ সে হয়তো একা একা রিয়েলাইজ করবে যে আমারও তো এমন হচ্ছে, আমারও তো কাজের ক্ষেত্রে আমি এরকম জিনিস দেখছি, আমার পারিবারিক সম্পর্কের মধ্যে যেই ঘটনাগুলো ঘটছে হয়তো এ কারণে ঘটতে পারে। তা আমার মনে হয় যে এটা দর্শকদের বোঝা উচিত। আপনারা যারা স্বশিক্ষিত, শিক্ষিত, আপনারা যারা বোঝেন, অবশ্যই এই অনুষ্ঠানে আমরা যেগুলো বলছি এর মাধ্যমে আপনারা উদ্বুদ্ধ হতে পারেন এই বিষয়টিকে জানার জন্য। আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে যে বলতে পারেন আমার এই ধরনের সমস্যা আছে কিনা। যদি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান তার যে প্রশ্নমালা আছে সেটা দিয়ে যদি উনি বলেন যে না নেই, তাহলে তো ভালো, তাহলে হয়তো অন্য কোনো কারণ খুঁজতে হবে। আদারওয়াইজ তো এই কারণে হলে তো এটা সমাধান হয়ে যাচ্ছে। কাজে সমাধান যখন হয়ে যাবে, কাজে অবশ্যই তো তাদের আমার মনে হয় যে উদ্বুদ্ধ হওয়া উচিত। আমাদের অনুষ্ঠানও তো সেই কাজটাই করছে আসলে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।